হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আজকে আমরা ঠিক করলাম একটা লং ড্রাইভে যাওয়া যাক এবং কোথায় যাই সেটা তোমাদেরকে চলো যেতে যেতেই বলবো। বন্ধুরা, আজ 30শে ডিসেম্বর 2023 এবং আমরা সকাল সকাল রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বাই রোড শান্তিনিকেতন যাবার সম্পূর্ণ তথ্য দেব এই ভিডিওতে। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানানোর জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুরা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাবো। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব 162 কিলোমিটার এবং গাড়িতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে দিল্লি রোড হয়ে আমরা গিয়েছিলাম। মোট 3টে টোল প্লাজা পেরোতে হয় এবং গাড়ির জন্য 215 টাকা টোল ট্যাক্স দিতে হয়। যাওয়া আসা মিলিয়ে 430 টাকা টোল ট্যাক্স দিতে হয়। মাঝে নিয়ে নিলাম একটা ব্রেকফাস্ট ব্রেক। এই খাবার জায়গাটার নাম হলো হাইওয়ে মির্চি। আমরা খেলাম স্যান্ডউইচ আর চা। আবার শুরু হলো পথ চলা। যেতে যেতে কোথাও চোখে পড়ল খোলা মাঠ, কোথাও সর্ষে ক্ষেত, আবার কোথাও ইট ভাটা। দিল্লি রোড হয়ে আস্তে আস্তে একটা মোড় পড়ে এবং সেখানে একটা রাস্তা চলে গেছে দুর্গাপুরের দিকে এবং আরেকটা রাস্তা চলে গেছে বর্ধমানের দিকে। আমরা সেই বর্ধমানের রাস্তা ধরলাম। রাস্তাটা বেশ ভালোই এবং আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতনে। এই বাগান বাড়িটার নাম কর্ণিকার এবং দুদিন আমরা এখানেই থাকবো। এই বাড়ির ওনারের নাম সুবীর ব্যানার্জি, যার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। বাড়িটা খুবই ছিমছাম এবং নানা রকম ফুল গাছ দিয়ে সাজানো। গাড়ি রাখারও জায়গা আছে ভেতরে। ঘরটি ছিল 3 বেডেড এবং ঘরে যা যা থাকার সবই ছিল এবং সাথে ছিল পরিষ্কার অ্যাটাচড ওয়াশরুমও। আমি তো গিয়েই নানান রকম ফুল দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লাম এবং ঘুরে ঘুরে দেখতে লাগলাম ওনার বাগান বাড়িটা। এটা ছিল ওনার বৈঠকখানা ঘর এবং ঘরে ছিল নানান রকম পেন্টিংস। জানতে পারলাম এই ছবিগুলো এঁকেছিলেন ওনার বাবা। এবার গেলাম বাড়ির পিছন দিকে এবং গিয়ে দেখলাম সেখানেও রয়েছে প্রচুর গাছ। ইনফ্যাক্ট বাড়ির লাগোয়া একটা নাকি নার্সারিও আছে। তাই আর লোভ সামলাতে না পেরে মেয়েকে নিয়ে চললাম সেই নার্সারিটা ঘুরে দেখার জন্য। নার্সারিতে এসে তো অনেক গাছ দেখে মনটা জুড়িয়ে গেল। কোন গাছটা নেব আর কোন গাছটা যে নেব না ঠিক করতে পারছিলাম না। শেষ অবধি পছন্দ করলাম 2টো গাঁদা গাছ আর একটা ইউনিক কালারের জবা ফুলের গাছ। এই জবা গাছটাই আমি পছন্দ করেছিলাম। ঘরে দেওয়া ছিল চায়ের সরঞ্জাম এবং আমরা একটু চা খেয়ে ঠিক করলাম ক্যাম্পাসটা ঘুরে দেখব। এই বাগান বাড়িটা বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই, অর্থাৎ শ্রীপল্লীতে। একটা টোটো ঠিক করলাম এবং প্রথমেই আমরা এলাম নন্দলাল বসুর বাড়ি দেখতে। এখানে সব টোটো চালকই হলো গাইড। এটা হলো শ্রীপল্লী বয়েজ হোস্টেল। তারপরেই আমরা চলে এলাম অমর্ত্য সেনের বাড়ি দেখতে। এটা কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র এবং এই স্ট্রাকচারের ছবিটা আমরা দেখতে পাই সহজপাঠ বইতে। অনেক নামকরা সঙ্গীত শিল্পীর বাড়িও টোটো চালক দেখালো। 2020 সালের পর থেকে, অর্থাৎ কোভিডের পর থেকে ক্যাম্পাসের সবকিছুই বাইরে থেকে দেখতে হয় কিছু বিশেষ বিশেষ দিন ছাড়া। এটা হচ্ছে কলা ভবনের কমপ্লেক্স এবং এই প্রত্যেকটা স্কাল্পচারই তৈরি করেছিলেন
বিখ্যাত রাম কিঙ্কর বেজ। এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। শান্তিনিকেতনের প্রাণ কেন্দ্র হল রবীন্দ্রনাথ ঠাকুরের নিজে হাতে গড়ে তোলা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। প্রকৃতির মাঝে উন্মুক্ত শিক্ষা চিন্তার ভাবনা থেকে তিনি এটি গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে শিক্ষা ও শিল্পের অন্যতম পীঠস্থান হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এটা ওখানকার স্টুডেন্টদের বানানো ইগলু হাউস। এছাড়াও ক্যাম্পাসের মধ্যে রয়েছে সঙ্গীত ভবন, চীনা ভবন, বাংলাদেশ ভবন, ভাষা ভবন, রতনকুঠি, মালঞ্চ, গৌড় প্রাঙ্গণ ইত্যাদি। শান্তিনিকেতনের প্রথম দর্শনীয় স্থান অবশ্যই শান্তিনিকেতন ভবন, যা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম তৈরি করেছিলেন। এই জায়গাটির নাম ছাতিমতলা এবং এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর কিছুক্ষণের জন্য হলেও বিশ্রাম করতেন। পুরনো সেই ছাতিম গাছটি আর নেই এবং সেই জায়গায় আছে দুটো নতুন ছাতিম গাছ। এটা হলো উপাসনা গৃহ, যা তৈরি করেছিলেন দ্বিজেন্দ্রলাল ঠাকুর। বেলজিয়াম কাঁচের রঙিন কারুকার্যময় নান্দনিক নকশায় নির্মিত এই উপাসনা গৃহ স্থানীয় লোকজনের কাছে কাঁচের মন্দির নামে পরিচিত। এটা হলো রাত্রিবেলার দৃশ্য। সুন্দর মাটির বাড়িটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে একটি তালগাছকে কেন্দ্র করে এই বাড়িটি তৈরি হয়েছে এবং তালগাছের পাতাগুলি ধ্বজার মতো বাড়িটির ওপর শোভা পায় বলেই বাড়িটির নাম তালধ্বজ। এই তালগাছকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতাও আছে। এবার আমরা বিশ্বভারতী ক্যাম্পাস থেকে বেরিয়ে চললাম সোনাঝুরি হাটের দিকে। কিন্তু হাটে যাওয়ার পথে ছিল প্রচণ্ড ট্রাফিক জ্যাম। অনেক ট্রাফিক জ্যাম পেরিয়ে আমরা অবশেষে পৌঁছালাম সোনাঝুরি হাটে। হাটে পৌঁছে মন ভরে গেল। প্রচুর দোকান, প্রচুর জিনিস, খাবারের দোকান, প্রচুর মানুষের ভিড়, বাউল গান ও নাচ দেখে। কোথাও শাড়ি, কোথাও ব্যাগ, কোথাও গয়না, কোথাও হাতের তৈরি জিনিস নিয়ে এত দোকান যে মেলা পুরো জমজমাট হয়ে উঠেছিল। আর এই হাটের নাম সোনাঝুরি হয়েছে এই গাছগুলোর জন্য। এই গাছগুলোর নাম হলো সোনাঝুরি। আর এই মেলায় এসে সাঁওতালদের সাথে তালে তাল না মেলালে কিন্তু পুরো বৃথা। শনিবার করেই এই সোনাঝুরির হাট পুরো কিন্তু জমজমাট হয়ে ওঠে। আর এত বড় মেলা যে অনেকক্ষণ সময় হাতে না নিয়ে ঘুরলে কিন্তু পুরোটা কিন্তু দেখে ওঠা সম্ভব নয়। চলো এবার একটু বাউল গান শোনা যাক। হাট দেখে তো আবার ফিরে এলাম বাগান বাড়িতে। পরের দিন সকালে আবার ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম ফুলের ছবি তোলার জন্য। ওই যে একটা ছোট্ট পদ্ম ফুল ফুটে রয়েছে মাটির টবে। হ্যালো বন্ধুরা, আজকে বছরের শেষ দিন এবং আমরা আজকে শান্তিনিকেতনে, এটা আমাদের সেকেন্ড দিন এবং আজকে আমরা চলেছি সকাল সকাল কঙ্কালীতলা মন্দিরে। চলো। কঙ্কালীতলা মন্দির যাব বলে একটা টোটো ঠিক করলাম এবং অনেক দরদাম করার পর টোটো নিল 250 টাকা। এটা হলো প্রান্তিক স্টেশন এবং এখান থেকে শান্তিনিকেতনের দূরত্ব 2 কিলোমিটার। প্রান্তিক স্টেশনকে ক্রস করে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দির চত্বরে এসে দেখলাম পরপর ঠাকুরকে পুজো দেবার জন্য বিভিন্ন স্টল।
এবং এটা হলো টোটোর পার্কিং এরিয়া। মন্দির চত্বরটি নতুন করে তৈরি করার পর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটি। সকাল সকালও মন্দিরে ছিল অনেক লম্বা লাইন। মন্দির চত্বরে অনেক দোকানিরাও তখন পসরা সাজিয়ে বসছিল। মন্দিরের পাশে এই গাছটিতে দেখো কত বড় বড় কুল হয়ে রয়েছে। এবার আমরা দর্শন করব কঙ্কালীতলা মাকে। মাকে দর্শন করিয়ে বেরিয়ে দেখলাম আবার সাঁওতালিদের নাচ শুরু হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে মন্দিরের পাশে এই কুণ্ডটি থেকে মাকে পাওয়া গিয়েছিল, তাই এই কুণ্ডটির জল পবিত্র। মাকে পুজো দেবার জন্য ডালা সাজিয়ে সব দোকানিরাই কিন্তু প্রস্তুত। মন্দিরের পাশে এই দোকানটি থেকে আমরা সেরে নিলাম আমাদের সকালের জলখাবার। জলখাবার খেয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম এবং পথে পড়ল এই হোটেল খোয়াই, যেখানে আমরা কিছুক্ষণের চা ব্রেক নিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো।